সাপ নিয়ে উপমহাদেশের মানুষের মনে বিভিন্ন ধরনের ভুল ধারণা প্রচলিত আছে। চলুন সেই ভুলগুলো ভাঙানো যাক। প্রবাদে আছে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, বা মাঝে সাঝে টিভি সিনেমায় দেখা যায় সাপ দুধ খাচ্ছে। ব্যাপারটা আসলে কতটুকু সত্য? সাপ কি আসলে দুধ খায়? আসলে না, সাপ দুধ খায় না। দুধ হজম করতে যেই উপাদানটির প্রয়োজন হয়, সাপের পাকস্থলীতে সেই উপাদানটি কখনো তৈরিই হয় না। অর্থাৎ সাপ কখনো দুধ হজমই করতে পারে না। অনেক সাপের ক্ষেত্রে দুধ বিষের মতো কাজ করে। কিছু সাপ দুধ খাওয়ার সাথে সাথে মারাও যায়। তবে সাপের খেলা দেখায় যারা, তাদের কাছে সাপ দুধ খাচ্ছে এই দৃশ্য আপনিও দেখে থাকতে পারেন। সাপকে অনেকদিন ধরে পানি খেতে না দেওয়া হলে তারপর তাদেরকে যে তরল পদার্থই দেওয়া হবে তারা সেটাই পান করবে। সাপকে দুধ খাওয়ানোর জন্য সাধারণত এই পদ্ধতিটি অবলম্বন করে থাকেন সাপুড়েরা, যেটা সাপের জন্য খুবই ক্ষতিকর। সাপ নতুন বাচ্চা দেওয়া গাভীর দুধ খায়। গ্রাম্য জীবনে এমন ঘটনা প্রায়ই শোনা যায় যে রাত বিরাতে কোনো একটা বিশেষ সাপ নিয়মিত সদ্য বাচ্চা দেওয়া গাভীর দুধ খেয়ে যায়, অথচ ছোট বাছুরটি বা গৃহস্থ দুধ পায় না। এই অবস্থাটা অনুসন্ধান করতে গিয়ে গৃহস্থ হয়তো একদিন দেখতে পেলেন গাভীর পায়ে সাপ পেঁচিয়ে আছে। এই অবস্থার সহজ সঠিক কথা হলো, সাপ রাতের বেলায় ইঁদুর বা ব্যাঙ ধরতে এসে গরুর পায়ে পিষ্ট হওয়ার ভয়ে এমনটা করে। এখানে সাপের দুধ চুরির কাহিনীটি মানুষের বানানো। গরুর দুধ সংগ্রহের যে সাধারণ কলা কৌশল তা সাপ আয়ত্ত আনতে পারবে না, কেননা মাটি খোরক জাতীয় সাপ ছাড়া অন্যান্য সাপের দাঁতের গঠন বেশ সুচালো এবং মুখের ভেতরের দিকে বড়শির মতো বাঁকানো। সুতরাং সাপ যদি গরুর দুধ খেতে যায় তখন সেই দাঁত থেকে বিষ নির্গত হবে, যাতে গাভীর মৃত্যুর আশঙ্কা দেখা দিতে পারে। সাপ গরুর দুধ খায় এমন অবস্থা বাস্তবে কেউ স্বচক্ষে দেখেছে তেমন কোনো প্রমাণাদি পাওয়া যায় না। এখানে বলা যায় এই পুরো ব্যাপারটাই কল্পনাপ্রসূত। সাপের মাথার মণি বা নাগমণি। গ্রামীণ জীবনে এমনই একটা কথা প্রচলিত আছে যে কেউ মেঘলা অন্ধকার রাতে সাপের মাথায় মণি বা মুখে লাল আলোর আভা দেখেছে। সাপুড়ে বা বেদেরা সাধারণত এ ধরনের মুখরোচক গাল গল্পের অবতারণা করিয়ে পয়সা তোলে। অনেক ক্ষেত্রে এমনও দাবি করে থাকে যে তারা নাগরাজের মাথার মণি সংগ্রহ করেছে। আসলে সাপের মাথায় কখনোই কোনো পাথুরে রত্ন তৈরি হতে পারে না। সাপের বিষ একটি গ্রন্থিতে তৈরি হয় এবং গ্রন্থিটি থেকে বিষ দাঁতে প্রবাহিত হয়। কখনো কখনো বিষ দাঁতের মধ্য দিয়ে বেরিয়ে আসতে পারে না, তখন এই বিষ জমা হয়ে একটা কঠিন আকার ধারণ করে। এটাকেই বলা যায় সাপের মাথার মণি। এই ঘটনাটি প্রকৃতিতে খুবই দুর্লভ, তবে এই জন্য এটি কখনোই কোনো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী নয়, এমনকি আপনার ভাগ্য নির্ধারণেরও কোনো ক্ষমতাই এর নেই। আর আংটিতে ব্যবহার করার মতো কোনো কঠিন পাথরের মতো শক্তও হয় না এই মণি। তরল বিষ কঠিন অবস্থা প্রাপ্ত হয়ে একটা ইরেগুলার অবয়ব তৈরি করে মাত্র। সঙ্গীকে হত্যা করলে সাপ প্রতিশোধ নেয়, এই ধারণাটিও প্রচলিত আছে আমাদের সমাজে, কিন্তু আসলে এটি সত্য নয়। সাপের সাধারণত কোনো ধরনের সামাজিক বা পারিবারিক বন্ধন থাকে না, এমনকি আলাদাভাবে কোনো হত্যাকারীকে চেনার মতো স্মৃতিও সাপের থাকে না। অর্থাৎ একটি সাপের মৃত্যুর গুরুত্ব আলাদা করে অন্য একটি সাপ বুঝতে পারে না। আর মানুষ সাপের স্বাভাবিক খাদ্য না হওয়ায় মানুষকে হত্যা করার জন্য সাপ কখনোই আলাদাভাবে আক্রমণ করে না। সাপুড়ের বাঁশি বা বীণের শব্দে সাপ নাচে। সাপের খেলা দেখানো কোনো ব্যক্তি যারা এই অঞ্চলে সাপুড়ে হিসেবে পরিচিত, হাতে থাকা লম্বা বাঁশি বা বীণের সুরে তালে তালে সাপ দেহ দোলাচ্ছে, এমন দৃশ্য বাংলা বা হিন্দি সিনেমার পাশাপাশি বাস্তব জীবনেও কেউ দেখে থাকতে পারেন। তবে এখানে জেনে রাখা ভালো যে সাপটি কিন্তু বাঁশি বা বীণার সুর শুনে দেহ দোলাচ্ছিল না। অনেক সময় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাপ তার জন্য হুমকি হতে পারে এমন কোনো বস্তুর নাড়াচাড়া অনুসরণ করে। তাই সাপুড়ের লম্বা বীণা বা বাঁশি সাপের খুব কাছে নাড়াচাড়া করা হলে সাপ ওই বস্তুটি নাড়াচাড়া অনুসরণ করতে থাকে। আর দেহের বাইরে সাপের কান না থাকায় তারা খুব একটা ভালোভাবে শুনতে পায় না, কিন্তু মাটিতে হওয়া কম্পন খুব ভালোভাবে বুঝতে পারে। সাপুড়েরা এই জিনিসটা আমাদের থেকেও খুব ভালোভাবে জানে, তাই তারা ওই মূলনীতি অনুসরণ করে সাপের মনোযোগ আকর্ষণ করার জন্য ক্রমাগত মাটিতে পা দিয়ে কম্পন তৈরি করতে থাকে। সাপ প্রতিশোধ পরায়ণ। আমরা অনেক সময় শুনে থাকি যে সাপের প্রতিশোধ নেওয়ার প্রবণতা প্রবল। রাত বিরাতে চলতে ফিরতে যদি কেউ সাপের গায়ে পাড়া দিয়ে এটাকে ব্যথা দেয়, তখন এগুলো সেটা মনে রাখে এবং পরে সুযোগ বুঝে প্রতিশোধ নেয়। কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণে সাপের মগজের আকৃতিগত ও বিবর্তন ভিত্তিক যে অবস্থান দেখা গিয়েছে তা থেকে উপলব্ধি করা হয়েছে যে বাস্তবে এটি সম্ভব নয়। আঘাত কে দিয়েছে সেটা মনে রাখা এবং তারপরে তাকে আইডেন্টিফাই করে প্রতিশোধ নেওয়া, এই জিনিসটা কখনোই সাপের দ্বারা সম্ভব না। প্রতিহিংসা জিয়ে রেখে সাপ প্রতিশোধ নিতে পারে, এই ধারণাটি তাই ভুল। এই আচরণটি কেবলই উন্নততর মেরুদণ্ডী প্রাণীর বেলায় দেখা যায়, সাপের বেলায় নয়। সাপের গুপ্তধন পাহারা। শুধু জনশ্রুতি নয়, অনেক জনপ্রিয় গল্প উপন্যাসেও পাওয়া যায় যে সাপ লুকানো রৌপ্য মণিমুক্তা পাহারা দেয়।
এই রকম ধারণার মূলে রয়েছে অতীতের কিছু ঘটনাক্রম। অতীতকালে অনেকেই তাদের পারিবারিক সম্পদ হাড়ি বা কলসির মধ্যে ভরে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখত। এদিকে সাপ নিজে গর্ত খোঁড়ে না, অপরের খোঁড়া গর্তে বসবাস করে। সাপ সোনা বা রূপা চেনে, এই ধরনের ধারণা একেবারেই অবান্তর। সাধারণত গৃহস্থের ধন দৌলত লুকিয়ে রাখার স্থানটি হয় খুবই সুরক্ষিত। অন্যদিকে ওই গর্তে সাপের প্রিয় খাবার ইঁদুর বা ব্যাঙও যাতায়াত করে। সুতরাং সুরক্ষিত ও খাদ্যের প্রলোভনের কারণেই সাপ সেসব গর্তকে নিজেদের লুকিয়ে বসবাস করার স্থান হিসেবে বেছে নেয়। সুতরাং সাপ আসলে গুপ্তধন পাহারা দেয় না। সাপ আসলে আমাদের দৈনন্দিন জীবনে অতি পরিচিত একটি প্রাণীর নাম, অথচ তা আমাদের জন্য মোটেও সুখের নয়। বরং সাপ শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে এক ভয়ের আবহ তৈরি হয়। আমরা যারা শহরে নয় গ্রামে বড় হয়েছি, সাপকে চাক্ষুষ দেখার আগে এদের সঙ্গে আমাদের পরিচয় ঘটে নানি বা দাদির কোলে। তাদের গল্প কিস্সায় আমরা জেনে থাকি সাপ একবার এদের বিষ দাঁত মানুষ ও বিশাল কোনো জীবজন্তুর দেহে বসিয়ে দিতে পারলে তাদের মৃত্যু অনিবার্য। সেই ভয় আতঙ্ক থেকেই আদিকাল থেকে মানুষের মনে সাপ নিয়ে জন্ম নিয়েছে নানা উপকথা, লোককাহিনী ও কিংবদন্তির। সাপ আকার আকৃতিতে তেমন বড় নয়, কেবল অজগর গ্রুপের 2-4টা প্রজাতি ছাড়া বাকি সবই সরু, দৈর্ঘ্যে 6 থেকে 7 ইঞ্চি থেকে নিয়ে 8 থেকে 10 ফুটের বেশি লম্বা নয়। শনাক্ত গণনায় সাপ আকার আকৃতিতে তেমন বড় নয়, কেবল অজগর গ্রুপের 2-4টা প্রজাতি ছাড়া বাকি সবই সরু, দৈর্ঘ্যে 6 থেকে 7 ইঞ্চি থেকে শুরু করে 8 থেকে 10 ফুটের মতন হতে পারে। একটা গণনায় দেখা যায় যে পৃথিবীতে প্রায় 3000 প্রজাতির সাপ রয়েছে, আর বাংলাদেশে মোট 78টি প্রজাতি কিংবা মতান্তরে 130টির মতন প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। এর মধ্যে 52টি অবিষধর। বিশেষজ্ঞদের মতে কেবল 4টি প্রজাতি যেমন গোখরা, কালকেউটে, সানকিনি ও চন্দ্রবোরা আমাদের জন্য যথেষ্ট ভয়ের কারণ। বাকি সাপগুলোর মধ্যে ডোরা, পাইন্না, মেটে ইত্যাদি সাপ একেবারেই নিরীহ। কিন্তু সমস্যা হলো অন্ধকারে যে কোনো সাপ, তা বিষধর অবিষধর যাই হোক, একবার কামড়ালে আমরা সাধারণত ধরে নিই আর রক্ষে নেই, অথচ পরিসংখ্যানে দেখা যায় কয়েকটি কামড়ে আমরা মারা যেতে পারি। সাপের বিষ যখন অন্য দেহে প্রবেশ করে তখন তা দুভাবে বিষক্রিয়ার সূত্রপাত করে। একটি কার্ডিওটক্সিন যা হৃদযন্ত্র, সংবহনতন্ত্র ও অন্যটি স্নায়ুতন্ত্রকে বিকল করে। আবার মুম্বাইয়ের ইফকিন্স ইনস্টিটিউটে একটি জরিপা দেখা গেছে, ভারতের যত লোক সাপের কামড়ে আক্রান্ত হয় বা মারা যায় তাদের শতকরা 80% ঘটে অবিষধর সাপের কামড়ে। এদের মৃত্যুর মূল কারণ বিষক্রিয়া নয়, বরং ভয়ভীতি বা আশঙ্কা থেকে হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়া কিংবা অসচেতনতা। এই ধরনের ভয়ভীতি বা আশঙ্কা থেকে আমাদের মতো বিজ্ঞানে অনগ্রসর সমাজে সাপ নিয়ে বিরাজমান রয়েছে অনেক কুসংস্কার, যত সব অপবৈজ্ঞানিক কল্পকাহিনী। এসবকে আরও উস্কে দেয় আমাদের হাটবাজারে সাপুড়ে বা বেদেদের নানা ধরনের ছলচাতুরি ও ব্যবসায়িক অপপ্রচারণা। সাপ আসলে খুবই নিরীহ গোছের প্রাণী। তার জীবন শঙ্কার মুখে না পড়লে সে সাধারণত আক্রমণ করে না। তাছাড়া খাদ্য শৃঙ্খল, বাস্তুতন্ত্র, পরিবেশ বৈচিত্র্য রক্ষায় সাপেরও অবদান রয়েছে। তাই সাপকে ভয় না পেয়ে, আতঙ্ক না ছড়িয়ে এর সম্পর্কে সচেতন হতে হবে। সেই লক্ষ্যেই প্রতি বছর 16 জুলাই বিশ্ব সাপ দিবস পালিত হয়ে আসছে।